নিয়োগের ক্ষেত্রে আমরা রিসেন্টলি দেখেছি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটি দলের শিক্ষকরা গিয়ে একাডেমিক প্রভিসিকে বলেছেন এবং সেটা নিউজ হয়েছে পত্রিকায় যে তাদের দল থেকে নিয়োগ দিতে হবে। তাহলে তো আমরা সেই আগের জায়গায় ফেরত গেছি। 7 জন শিক্ষক দিয়ে গত 1 বছর বিভাগ চালানো হচ্ছে, 7 জন শিক্ষক, 200 ছাত্র পার কোহর্ট। আপনারা একটু চিন্তা করেন যে এটা কি হিউম্যানলি পসিবল কিনা। এই ঘটনা যে ঘটে যাচ্ছে এর ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা নিতে কাউকে দেখা যাচ্ছে না। কারণ ওই যে কার লোককে ওনারা নিয়োগ দিবেন, কোন পলিটিক্যাল পার্টির লোককে নিয়োগ দিবেন। তার মানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা রিসেন্টলি দেখেছি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটি দলের শিক্ষকরা গিয়ে একাডেমিক প্রভিসিকে বলেছেন এবং সেটা নিউজ হয়েছে পত্রিকায় যে তাদের দল থেকে নিয়োগ দিতে হবে। তাহলে তো আমরা সেই আগের জায়গায় ফেরত গেছি। তার মানে প্রতিষ্ঠান হিসেবে মূল প্রতিষ্ঠান, একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে রাজনীতি করেন কিনা, কার দলের রাজনীতি করেন, যার দলের রাজনীতি করেন তিনি ক্ষমতার কতটুকু কাছাকাছি আছেন। সুতরাং শিক্ষকদের ক্ষেত্রে প্রায় কোনো পরিবর্তন আমরা দেখি নাই। দ্বিতীয় প্রসঙ্গ শিক্ষার্থীদের প্রসঙ্গ। শিক্ষার্থীদের ক্ষেত্রে আমার সবচাইতে অপরাধ বোধ যে এর আগে 15 বছরে যে গণরুম গেস্ট রুম যেটা আমরা শেষ করতে পারি নাই, হয়তো ডাকসু ইলেকশনে আমরা 8 জন সদস্য নানাভাবে চেষ্টা করেছি এই ইলেকশনটা কত ভুল হচ্ছে খারাপ হচ্ছে সেগুলোকে জনগণের সামনে তুলে ধরার জন্য। সেটা কিন্তু আমরা 8 জন ছিলাম মাত্র, এবং সেই 8 জনের মতোই আরো এরকম 8 জন করে কিন্তু এক সময় 17 তারিখে এসে একটা বিস্ফোরণ ঘটেছে। কিন্তু এই পুরো সময়টা জুড়ে আমরা কিন্তু আরো জানি যে শিক্ষার্থীদের একটা মেজর সমস্যা জায়গা হচ্ছে তাদের সিট না থাকা। 2 নাম্বার সমস্যা জায়গা, যেটার কথা আরমানও বলেছে, তাদের খাবারের পুষ্টিক মানটা না থাকা। তৃতীয় হচ্ছে ক্লাসরুমে কি পড়ানো হচ্ছে। শিক্ষকরা যারা কিন্তু আগে থেকেই পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের কারণে শিক্ষক হিসেবে যোগদান করেছেন তারাই কিন্তু ক্লাসরুমে পড়াচ্ছেন। এখন সেই তারা এই ক্লাসরুমে আসলে কতটুকু কি ডেলিভার করতে পারছেন সেটারও কিন্তু কোনো ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স নাই। শিক্ষা আমরা যে দিচ্ছি উচ্চশিক্ষা, এর মূল দর্শনটা কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষারই বা মূল দর্শনটা কি? আমি প্রায়ই আমার নানান রকম সহকর্মীদের বলতে শুনি, বিশেষ করে যারা কার্জন হল কিংবা যারা ন্যাচারাল সায়েন্সের শিক্ষক, তারা প্রায়শই মানে এমন মন্তব্য করেন, আমি সবাইকে বলছি না, যারা যারা করেন তাদেরকে বলছি, যে যেন সামাজিক বিজ্ঞান কিংবা হিউম্যানিটিজের কোনো প্রয়োজনই নাই। তার মানে শিক্ষার দর্শনগত জায়গাতে আমাদের কিন্তু একটা মৌলিক চিন্তা বা রিভিশন হওয়ার প্রয়োজন আছে। এবং এখানে আমরা আরো একটা জিনিস দেখছি, যেহেতু একটা নিউলিবারাল দুনিয়াতে আমরা বসবাস করি, এই নিউলিবারাল দুনিয়াতে অনেক চাকচিক্যের কথা চারপাশে ঘোরাঘুরি করছে, যার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে র্যাঙ্কিং। এবং এই র্যাঙ্কিং এর সাথে যা যা কিছুকে যুক্ত করা হয়েছে তার মধ্যেও কিন্তু যে বিরাজনীতিকরণের কথা জাহিদ বলছেন কিংবা অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা বলছেন, তাদের প্রত্যেকের কথাই আসছে সেই বিরাজনীতিকরণের একটা অন্যতম উপাদান এই নিউলিবারাল অডিট মেকানিজম, যার মাধ্যমে আপনার কাজকে কোয়ালিটি না বরং কোয়ান্টিটি হিসেবে বিচার করা হবে, নাম্বার হিসেবে বিচার করা হবে। কিন্তু সেই নাম্বারে পৌঁছানোর জন্য আপনার যে ন্যূনতম গবেষণা ইনফ্রাস্ট্রাকচার থাকা দরকার, আপনার যে ন্যূনতম সময় থাকা দরকার। আপনি চিন্তা করেন 200 ছাত্র পার কোহর্ট, 7 জন মাত্র শিক্ষক। এই ছাত্রদেরকে যদি প্রতি সেমেস্টারে আপনার খালি পাস করে দিতে হয় তাহলেও আপনার পক্ষে হিউম্যানলি সম্ভব না কোনো রিসার্চের কাজ করা। এই ইনফ্রাস্ট্রাকচার ছাড়া একজন শিক্ষক কোথা থেকে রিসার্চ উৎপাদন করবেন? এবং রিসার্চ যখন তিনি করতেও যাবেন, যেমন আমি নিজে অনেক গবেষণা প্রকল্প বা গবেষণার ফান্ডিং আনার চেষ্টা করেছি, এবং তখন দেখেছি যে পুরো কাঠামোটা সম্পূর্ণরূপে বিপরীত। আমি কোথাও থেকে গবেষণার ফান্ডিং এনেছি মানে নিশ্চয়ই আমার কোনো একটা সমস্যা আছে, কারণ বাদ বাকি কেউ তো আনছে না, কারোর জন্য তো এই সমস্ত গন্ডগোল তাদেরকে পোহাতে হচ্ছে না। তার মানে আমি কথা বলছি রেজিস্টার বিল্ডিং এর যে সেট আপ সেইটার বিষয়ে।